নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক দিন ভারতবর্ষের সবথেকে চিন্তার খবর কোনটা জানেন? যে খবর প্রত্যেক দিন আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে, সেটা হচ্ছে ভারতবর্ষের কোনো না কোনো রাজ্যে দলিতদের উপরে অত্যাচার হচ্ছে, দলিতদেরকে খুন করে ফেলা হচ্ছে। আর এটা করা হচ্ছে বিজেপির কোনো না কোনো সংগঠনের তরফ থেকে। অথচ আশ্চর্যের বিষয়, বিজেপির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা মুখে কুলু পেটে রয়েছে এ বিষয়ে। কিন্তু কেন? তারা তো হিন্দুদেরকে সম্মান করে, তারা তো চায় হিন্দু রাষ্ট্র হোক। দলিতরা তো হিন্দু, তারপরেও দলিতদের সঙ্গে এই বৈষম্যমূলক আচরণ কেন? কারণ আরএসএস বা বিজেপি চায় শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদকে টিকিয়ে রাখতে। তারা মনুসংহিতায় বিশ্বাস করে। মনুসংহিতা শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদের কথা বলে, অর্থাৎ শুধুমাত্র উচ্চ বর্ণের মানুষ সমাজে টিকে থাকবে, নিম্ন বর্ণের মানুষ উচ্চ বর্ণের মানুষদের সার্ভ করবে, সেবা করবে। আর উচ্চ বর্ণের মানুষ ইচ্ছা মতো নিম্ন বর্ণের মানুষদের শোষণ করবে। আর সেই প্রতিষ্ঠাকে এখনো পর্যন্ত বয়ে নিয়ে যেতে চায় বিজেপি। আর সেই কারণের জন্যই দলিতদের বিষয়ে তারা একটা কথাও বলে না। শুধুমাত্র মনুসংহিতা নয়, পরবর্তীতে আমরা গীতার ক্ষেত্রেও দেখেছি সেই একই ব্যাপার। গীতা বলছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তুমি কাজ করে যাও, ফলের আশা করো না। কি করে করবে ফলের আশা? কারণ ফলের আশা তো করবে উচ্চ বর্ণের মানুষ। তুমি নিম্ন বর্ণের মানুষ, তুমি শুধু কাজ করবে। তোমার কাজ হচ্ছে উচ্চ বর্ণের মানুষদের সেবা করা, আর উচ্চ বর্ণের মানুষ তোমাকে শোষণ করবে। সেই কারণের জন্যই আমরা দেখতে পাই যে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে কোনো বাচ্চাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হচ্ছে, তামিলনাড়ুতে মন্দিরে ঢোকার জন্য দলিতদের কুপিয়ে মারা হচ্ছে, বা কর্ণাটকায় দলিতরা যাওয়ার জন্য, পা দেওয়ার জন্য গোটা মন্দির বিগ্রহ সমেত গোটা গোটা মন্দিরকে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে বা জল দিয়ে ধোয়া হচ্ছে, কেননা দলিতের পা পড়েছে তাই অপবিত্র হয়ে গেছে। আর এভাবেই যুগ যুগ ধরে ব্রাহ্মণ্যবাদকে, বর্ণ কাঠামোকে টিকিয়ে রাখতে চেয়েছে আরএসএস বা বিজেপি। আর সেই কারণের জন্যই তো বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে এখনো পর্যন্ত বিজেপির এত ঘৃণা। কারণ আম্বেদকরই তো প্রথম 1927 সালে মনুসংহিতাকে জ্বালিয়ে দিয়ে সংবিধান রচনা করেছিলেন। আর সেই কারণের জন্য আজও পর্যন্ত আমরা দেখেছি, কয়েকদিন আগেই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, তিনি সংসদে দাঁড়িয়ে ঘৃণা ভরে বলেছেন আম্বেদকরের নাম নেওয়া নাকি এখন একটা ফ্যাশন হয়ে গেছে। আম্বেদকরের নাম না নিয়ে ঈশ্বরের নাম নিলে নাকি স্বর্গপ্রাপ্তি হবে। আর ঠিক তারপরেই আমরা দেখেছি কিভাবে গুজরাটে আম্বেদকরের মূর্তি ভেঙে ফেলেছে বিজেপির কর্মী সমর্থকরা, গোটা রাজ্যের মানুষের স্বর্গপ্রাপ্তির কথা মাথায় রেখে। অথচ আশ্চর্যের বিষয়, গোটা ভারতবর্ষ জুড়ে এই কোটা সিস্টেম থাকার পরেও এইভাবে বর্ণ কাঠামো এখনো পর্যন্ত কায়েম রয়েছে। এখনো পর্যন্ত ইচ্ছা করলেই দলিত শ্রেণীর মানুষের গায়ে ইউরিনেট করে দেওয়া যায়, এখনো পর্যন্ত তাদেরকে কুয়ো থেকে জল তুলতে দেওয়া যায় না, এখনো পর্যন্ত উচ্চ বর্ণের মানুষ শ্মশান ব্যবহার করতে দেয় না ও তাদেরকে, এমনকি শববাহী গাড়িটুকু তারা পান না অনেক সময়। আমরা দেখেছি সেই ছবি গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, নিজের প্রিয় মানুষের সব দেহকে তারা কাঁধে বয়ে নিয়ে যান, শববাহী গাড়িটুকু পর্যন্ত পান না, শুধুমাত্র নিম্ন বর্ণের মানুষ হওয়ার জন্য। আর এই সিস্টেমকে, এই প্রথাকেই ভেঙে দিতে চেয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। তিনিই তো শিখিয়েছিলেন কিভাবে সকল বর্ণ জাতি বর্ণের মানুষকে সমান চোখে দেখতে হবে। তিনিই তো শিখিয়েছিলেন কিভাবে সকল জাতি বর্ণের মানুষ যারা পিছিয়ে রয়েছে তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে সমাজে ব্যালেন্স আনতে হবে। সেই কারণের জন্যই তো এই কোটা সিস্টেম। অথচ আশ্চর্যের বিষয়, প্রত্যেক দিন দলিতদের এই অত্যাচার, এই দুরবস্থা দেখার পরেও এক শ্রেণীর মানুষ প্রত্যেক দিন বলে যান ভারতবর্ষ থেকে নাকি কোটা সিস্টেম তুলে দেওয়া উচিত। অথচ এই লিখিত আকারে কোটা সিস্টেম হয়েছে মাত্র কয়েক বছর, 77 বছর স্বাধীনতার পরে, সংবিধান রচনার পরে। কিন্তু আমরা যদি একটুখানি ইতিহাস দেখি তাহলে দেখব হাজার হাজার বছর ধরে অলিখিত আকারে কোটা সিস্টেম চালু ছিল। শুনতে অবাক লাগলেও উচ্চ বর্ণের মানুষের জন্য হাজার হাজার বছর ধরে কোটা সিস্টেম চালু ছিল ভারতবর্ষে। আমরা যদি রামায়ণ দেখি সেখানে দেখব শম্ভুককে শুধুমাত্র শাস্ত্র চর্চার জন্য রামচন্দ্র হত্যা করেছিলেন। কেননা শম্ভুক নিম্ন বর্ণের মানুষ ছিলেন, অর্থাৎ নিম্ন বর্ণের মানুষকে শাস্ত্র চর্চার জন্য হত্যা করা যায়। যদিও রামায়ণ পুরাণ, আমরা জানি পুরাণ কোনো সঠিক গল্প নয়, কিন্তু
সেটা তো সমাজের ডকুমেন্টেশন বহন করে। সমাজ যেভাবে চলে, পুরাণ বা মাইথোলজি তো সেভাবেই লেখা হয়। অর্থাৎ সেই যুগে শাস্ত্রচর্চা নিম্নবর্গের মানুষ করলে তাদেরকে হত্যা করা যেত। এরপর যদি আমরা একটু অস্ত্রচর্চা দেখি, সেখানেও দেখব কিভাবে দ্রোণাচার্য একলব্যের বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে নিচ্ছেন বা চাইছেন, গুরুদক্ষিণা চাইছেন। কেন না, একলব্য ছিলেন নিম্নবর্ণের মানুষ, নিষাদ শ্রেণীর মানুষ। তিনি অস্ত্রচর্চায় এত পারদর্শী ছিলেন যে তিনি উচ্চবর্ণের অর্জুনকে ছাপিয়ে যাচ্ছিলেন, আর এটা তো হতেই দেওয়া যায় না। উচ্চবর্ণের অর্জুনকে ছাপিয়ে যাবেন নিষাদ শ্রেণীর একলব্য। সেই কারণের জন্য অবশ্যই দ্রোণাচার্য তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে নিলেন, যাতে আর কোনোভাবেই তিনি অস্ত্রচর্চা না করতে পারেন। অথচ আশ্চর্যের বিষয়, ভারতবর্ষ দ্রোণাচার্য পুরস্কার ঘোষণা করেছে, একলব্য পুরস্কার নয়। লজ্জা, আমাদের লজ্জা লাগা উচিত। আমরা যদি একটুখানি ইংরেজদের সঙ্গে পেশোয়ারের যুদ্ধ দেখি, সেখানে দেখব মাহার শ্রেণীর মানুষ, তারা অস্ত্র চালনায় ছিলেন অত্যন্ত পারদর্শী, কিন্তু শুধুমাত্র নিম্নবর্ণের মানুষ বলে পেশোয়াররা তাদেরকে নেননি যুদ্ধে। এই মাহার শ্রেণীর মানুষরা পরে ব্রিটিশদের সঙ্গে মিলে যায় এবং তারপরে ওই পেশোয়ারদের সঙ্গে ব্রিটিশদের যে যুদ্ধ হয় সেখানে ব্রিটিশরা জয়লাভ করে। অথচ আশ্চর্যের বিষয়, এই বর্ণ পরিকাঠামো না থাকলে মাহাররা পেশোয়ারদের সঙ্গে যুদ্ধ করলে কিন্তু ব্রিটিশরা হেরে যেত। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে শাস্ত্রচর্চা, অস্ত্রচর্চা বা যুদ্ধচর্চা আর কি, মানে সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কিভাবে উচ্চ শ্রেণীর মানুষের জন্য সংরক্ষণ করা ছিল হাজার হাজার বছর ধরে। এগুলো তো আমরা অনেক পুরনো কথা বলছি, পুরাণের কথা বলছি, রামায়ণের কথা বলছি। আমরা যদি তারপরেও দেখি, বিদ্যাসাগর মশাইয়ের কথা দেখি, বিদ্যাসাগর তিনি সংস্কৃত কলেজ তৈরি করেছিলেন সর্বশিক্ষার জন্য, কিন্তু পেরেছিলেন কি? এই তো কদিন আগের কথা, তাও তো পারেননি। তিনি অত্যন্ত কষ্টে, টেনে টুনে, অত্যন্ত সমালোচনার মুখে পড়েও সেই সংস্কৃত কলেজে বৈদ্য পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা তিনি করতে পেরেছিলেন। তাও তাকে সমাজে সমালোচিত হতে হয়েছিল, কিন্তু তাও তিনি সেটা করেছিলেন, কিন্তু তার নিচে আর নামতে পারেননি। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পরিকাঠামোটাই তৈরি করা হয়েছে শুধুমাত্র উচ্চ বর্ণের মানুষদের জন্য। নিম্নবর্ণের মানুষ শিক্ষার সুবিধা পাবে না, কারণ শিক্ষার সুবিধা পেয়ে গেলে তারা ব্যালেন্স হয়ে যাবে সমাজে। আর সেই কারণের জন্য বারবার ধরে নিম্নবর্ণের মানুষকে এইভাবে পিছনে ঠেলে দেওয়া হয়েছে। তার মধ্যে দু একজন ব্যতিক্রম, তাও তাদেরকে অনেক অত্যাচার, মানে সামাজিক অত্যাচার, নিপীড়ন সহ্য করতে হয়েছে। আমরা যদি মেঘনাদ সাহার কথা দেখি, ওরকম একজন আইকন, তাকেও কিন্তু প্রেসিডেন্সিতে তিনি যখন থাকতেন আবাসিকে, তখন তাকে টেবিল চেয়ারে খেতে দেওয়া হতো না, কারণ টেবিল চেয়ারটা বরাদ্দ ছিল উচ্চ বর্ণের মানুষদের জন্য। তিনি যেহেতু সাহা, নিম্নবর্ণের মানুষ, তাই তাকে মাটিতে খেতে দেওয়া হতো। সেই রাগে উনি প্রেসিডেন্সি ছেড়ে দিয়ে মেসে থাকতে শুরু করেছিলেন। তাও সেখানেও বাড়ি ভাড়া পাওয়া তাঁর পক্ষে অত্যন্ত অসুবিধার ছিল, কারণ তিনি নিম্নবর্ণের মানুষ ছিলেন বলে। বাবা সাহেব আম্বেদকর, তিনি সংবিধান রচনাই করেছিলেন যেটার জন্য তিনি নিজেও তো এই বর্ণ কাঠামোর শিকার হয়েছিলেন। তিনি যখন মাদ্রাজে ছিলেন, তিনি চামার শ্রেণীর মানুষ বলে, নিম্নবর্গের মানুষ বলে একটা মাথা গোঁজার ঠাঁই জোগাড় করতে পারেননি মাদ্রাজে। তো এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে বর্ণ কাঠামো, এভাবেই উচ্চবর্ণের মানুষকে সংরক্ষণ দেওয়া হয় কোটা থাকার পরেও। এখনো পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে দেখব যে টাকা দিয়ে যে ভর্তি হওয়ার যে সিস্টেমটা, সেটাও কিন্তু একটা কোটা। অথচ আমাদের কিন্তু এই জাতি বর্ণের কোটাটা চোখে লাগে, কিন্তু টাকার ভিত্তিতে যে কোটাটা, বেশি টাকা আছে যে সে বেশি সুবিধা পাচ্ছে, সেই কোটাটা নিয়ে আমরা কথা বলি না। তাই এই যে কোটা, স্বাধীনতার পর থেকে নিম্নবর্ণের মানুষকে একটু বেশি সুবিধা দিয়ে সমাজে ব্যালেন্স আনার জন্য যে কোটা, সেই কোটা এই মুহূর্তে কোনো মতেই তুলে দেওয়া সম্ভব নয়, তুলে দেওয়া উচিত নয়। তা না হলে সমাজে কিভাবে ব্যালেন্স আসবে? আর বিজেপি বা আরএসএস বরাবর এই কোটার বিরুদ্ধে, বরাবর এই জাতি বর্ণ, এই যে পরিকাঠামো, সেখানে ব্রাহ্মণ্যবাদের পক্ষে। আর সেই কারণের জন্যই আম্বেদকর তাদের চক্ষুশূল। আমরা দেখেছি কিভাবে মন্ডল কমিশনের বিরোধিতা করেছিল তারা 1990-তে। সেই কারণে যদিও এখন এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা বারবার বলেন যে তাদের একজন দলিত রাষ্ট্রপতি রয়েছে, কিন্তু আমরা ভুলিনি মন্ডল কমিশনের বিরোধিতার কথা। তাই যারা মনে করছেন ভারতবর্ষ থেকে এই কোটা সিস্টেম তুলে দেওয়া উচিত, তাদেরকে বলছি যে হাজার হাজার বছর ধরে উচ্চবর্ণের মানুষদের জন্য কোটা সিস্টেম ভারতবর্ষে চালু ছিল। তাই মাত্র 77 বছর হয়েছে স্বাধীনতার পরে, অন্তত আরও 100টা বছর হোক,
কোটা থাকুক, তা না হলে সমাজে সঠিক ব্যালেন্স আসবে কিভাবে?